সংখ্যাই বেশি। যাই হোক, আপনারা, আমি জানি না আপনারা, প্রথম কথা হচ্ছে যে আমার নিজের বিবেচনায় যে আপনাদের কোনো বিশেষণ না দিয়েই বলি যে নিজের অধিকার প্রতিষ্ঠানের জন্য সংগঠিত হওয়া প্রয়োজন। এটা একটা মৌলিক বিষয়। আপনাদের সংগঠিত হতে হবে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। এই লড়াই করবেন কোন সময়ে, কখন এবং সে লড়াইয়ে কিভাবে জয়ী হবেন সেগুলো আপনাদেরই কৌশল নির্ধারণ করতে হবে। এবং আমি একথা নির্দ্বিধায় বলতে পারি, যদি আল্লাহ তাআলা আমাকে সংসদ সদস্য আপনাদের ইচ্ছায়, আপনাদের প্রচেষ্টায় যদি নির্বাচিত করেন, তাহলে আমি সংসদে আপনাদের সেই বেতনের যে এই করুণ চিত্রটি এবং শিক্ষকদের যে করুণ চিত্রটি জাতির সামনে, এটা অনেকেই আমার মনে হয় জানে না, বাংলাদেশের মানুষ মনে হয় জানে না। আমি একজন রাজনৈতিক কর্মী হয়ে যখন আজকে প্রথম শুনলাম, আমার ধারণা ছিল যে আপনারা যে বেতনটা পান 100% পান এবং সরকারি যা শিক্ষকরা যে পরিমাণ পায় সেই পরিমাণ পান, এটা আমার একটা ধারণা ছিল। কিন্তু এইটা তো হচ্ছে যে একটা, এই যে আপনারা বৈষম্যের শিকার, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ইস্যু হতে পারে। হ্যাঁ, কাজেই এই বিষয়টা আমি এটা, এবং এটা তো আমরা এই সাদুল্যপুরে আন্দোলন করে এটার সমাধান করতে পারবো না। এটা একটা জাতীয় আন্দোলন দরকার এবং জাতীয়ভাবে একটা সিদ্ধান্ত দরকার। সেই সিদ্ধান্ত এই অন্তর্বর্তীকালীন সরকারও করতে পারে কিংবা পরবর্তী নির্বাচিত সরকার করতে পারে। এবং বিএনপি যদি নির্বাচিত হয় আর আমি যদি সেখানকার সংসদ সদস্য থাকি, তাহলে অবশ্যই এই বিষয়টি একটি মানবেতর বিষয়, এটি অবজ্ঞার বিষয়, অবহেলার বিষয়, বৈষম্যের বিষয়, এই বিষয়টি আমি অবশ্যই সংসদে উপস্থাপন করব এবং এই বিষয়ে মানে কার্যকরভাবে আমার যে দায়িত্ব, সে দায়িত্ব পালন আমি করার চেষ্টা করব। তাহলে এই যদি শিক্ষার অবস্থা হয়, এবং আমরা তো হচ্ছে যে ওই এই স্কুল থেকে, কলেজ থেকে পাশ করে যে ছাত্ররা যায়, মেধাবী ছাত্র, তথাকথিত মেধাবী ছাত্র, জিপিএ 5 পাওয়া মানেই যে মেধাবী ছাত্র সেটা বলা যাবে না। জিপিএ 5 পাওয়া তথাকথিত মেধাবী ছাত্রদের পড়াই, তাদের জ্ঞানের বহর দেখলে আর তাদের যে কি ডাক্তার তৈরি করছি আমরা। একটা মানুষের যদি ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, অর্থাৎ প্রাইমারি শিক্ষা যদি ঠিক না হয়, মাধ্যমিক শিক্ষা যদি ঠিক না হয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা যদি ঠিক না হয়, অর্থাৎ তার যদি ফাউন্ডেশন দুর্বল থাকে, আপনি তাকে ভালো ডাক্তারও বানাতে পারবেন না, ভালো ইঞ্জিনিয়ারও বানাতে পারবেন না, ভালো কৃষিবিদও বানাতে পারবেন না। তাই এই অবস্থায় তাদের মধ্যে আমরা আছি এবং ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা একদম পরিকল্পিত চক্রান্ত আওয়ামী লীগের। কারণ ভালো প্রোডাকশন যাতে না হয়, ভালো ডাক্তার, যদি ডাক্তার চিকিৎসা করে রোগ ভালো করতে না পারে, তাহলে কি হবে? ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া থেকে ডাক্তার এসে চিকিৎসা করবে। এবং 5 লক্ষ ভারতীয় বাংলাদেশের উচ্চ পদে চাকরি করে, গার্মেন্টস সেক্টর, আইটি সেক্টর থেকে শুরু করে উচ্চ পদে, এবং যারা 1 কোটি বাংলাদেশি যে রেমিটেন্স পাঠায়, সেই পরিমাণ রেমিটেন্স তারা বাংলাদেশ থেকে নিয়ে যায়। এটা বাংলাদেশের অবস্থা। তো এইটা, এখন আমি নির্বাচন ইস্যুতে আসি। নির্বাচনে আপনারা ভিতরে গেলে সুবিধা হবে না বাইরে থাকলে সুবিধা হবে? এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। বাইরে থাকলে সুবিধা হবে। হ্যাঁ, জি শিওর। ভিতরেও থাকতে হবে, ভিতরে থাকতে হবে। হ্যাঁ, জি ডেফিনেটলি। আমার মনে হয় আমরা নির্ধারণ করে দেবো, যেমন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন সেই সমস্ত ব্যক্তিরা ভোট কেন্দ্রে না যাওয়াই ভালো। আর যারা শিক্ষক আছেন, অন্যান্য শিক্ষকরা আছেন খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে নাই, যেমন একটা থানা দিয়ে যদি সভাপতি বা একটা ইউনিয়নের সভাপতি,
তার ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, সেক্রেটারি তার দরকার নেই, তার বাইরে থাকলে সুবিধা। অন্যান্যরা আছেন তারা ভোট কেন্দ্রে যাবেন, নাহলে আমরা ভোটের চিত্র তো কিছুটা হলেও কিন্তু প্রভাবিত করা যায়। হয়তো আওয়ামী লীগের আমলের মতো ওইভাবে আমরা করব না বা করতে বলবো না, কিন্তু কিছুটা হলেও কিন্তু অনিয়মটা তো রোধ করা যাবে, অনিয়ম রোধ করা যাবে। আমরা অনিয়ম করব না, কিন্তু আমাদের প্রতিপক্ষ যে অনিয়ম করবে না তার গ্যারান্টি কোথায়? তার গ্যারান্টি আছে? ওরা তো যেভাবে মানুষকে চাপ প্রয়োগ করছে, মানুষের গলার মধ্যে মেম্বারের ছুরি ধরে করছে যে এখানে সিগনেচার কর, এটা পত্রপত্রিকা এসছে তো। এই আমাদের পাশের থানায় এই অবস্থায়, এখনই এই অবস্থা। ক্ষমতায় আসলে তো কেউ বাঁচতে পারবেন না ভাই, বাঁচতে পারবেন না, মাথা তুলে কথা বলতে পারবেন না, একেবারে রক কেটে দেবে। হ্যাঁ, কাজেই আমি একটু খালি শেয়ার দিই। এই যে 9 সালে মানে এই যে শিক্ষক সমিতি মানে শিক্ষক ইয়েতে আমরা 9 সালে মনে হয় আন্দোলনের মানে ঢাকায় গেছিলাম। হ্যাঁ, এদের কি চরিত্র 9 সালে মানে আমাদের ক্রিয়া মনে করেন তারা কিভাবে যে পালিয়ে গেছে সেই নেতারা, মানে চরিত্র ভালো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে একটা সিদ্ধান্ত যে যারা হচ্ছে যে প্রথমে জানা দরকার যে আমরা কারা কারা জাতীয়তাবাদী শিক্ষক, সেই জিনিসটা কিন্তু আমরা এখনো জানি না। সেটা এখন আজকে এই যে ছোট পরিসরে মিটিং হয়েছে, আপনারা জাতীয়তাবাদী শিক্ষকদের যে ইউনিয়ন ভিত্তিক আলোচনা করে থানা পর্যায়ে একটা সমাবেশ করবেন, আজকের এটা একটা সিদ্ধান্ত হোক। রাজি আছেন আপনারা? কারণ আমাদের তো জানা দরকার যে কারা কারা জাতীয়তাবাদে বিশ্বাসী। 2 নম্বর হচ্ছে এটা হলো মাধ্যমিক শিক্ষক, প্রাথমিক শিক্ষক এবং কলেজ শিক্ষকের মেলা গেল, এবং এখন মাদ্রাসা শিক্ষকের মধ্যে যেমন ধরেন আলিয়া মাদ্রাসা এবং হচ্ছে যে কি বলে ফাজিল মাদ্রাসা, হয়তো আলিম মাদ্রাসাই তো বলে, আলিয়া নাই। আচ্ছা, আলিম আর ফাজিল মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো সাধারণত যতদূর আমি জানি এটা জামাতে ইসলাম প্রভাবিত, শিক্ষক সংখ্যা বেশি। হ্যাঁ, বিএনপি আছে, যারা মানে হচ্ছে যে যারা ওই অন্য সাবজেক্ট যারা পড়ায়, জেনারেল সাবজেক্টের যারা পড়ায়। আরবি বিষয়ে 6 জন শিক্ষক আছে, 8 জন, আরবি বিষয়ে 8 জন, আরবি বিষয়ে 8 জন, আর অন্যান্য সবই অন্য বিষয়। তাহলে সেই শিক্ষকদেরও আপনারা সংগঠিত করার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। আমরা তো তাদের সঙ্গে বৈঠক করে তাদেরকে ওখান থেকে আলাদা করে তাদের সঙ্গে বৈঠক করতে হবে। এবং কওমি শিক্ষক, আমি যতদূর জানি বেশিরভাগ কওমি শিক্ষক হয়তো মনে হয় যে জামাত বিরোধী, এরকম আমার কাছে মনে হয়, আমি জানি না আমি সঠিক কিনা। মাদ্রাসা নাই, হাফেজিয়া মাদ্রাসা আরে আলাদা তো।